দুর্নীতি ও দলীয়করণে ঊর্ধ্বে থাকবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, দায়িত্ব নিয়েই বললেন প্রশাসক সুজন। নেত্রকোনা হাওরে নৌকাডুবিতে আরও এক মরদেহ, ১৭ জনের দাফন, স্বজনদের আহাজারি। রাজধানীর চারপাশে নদ নদীর পানি বিপদসীমার উপরে, বিভিন্ন জেলায় বেড়েছে নদী ভাঙন। করোনায় ফ্ল্যাট হস্তান্তরের সময় চায় রিহ্যাব, আইন অনুযায়ী সুযোগ নেই বলছেন বিশ্লেষকরা। লেবাননে খাদ্য ও মেডিকেল টিম পাঠাচ্ছে বাংলাদেশ, বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫ জন। স্বাগত ১ ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। দায়িত্ব নিয়েই অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের ঘোষণা দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। নির্বাচিত মেয়র আজম নাসির উদ্দিনের মেয়াদ শেষ হওয়ার পরদিন সকালে প্রশাসকের দায়িত্ব নিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি সুজন। সকালে নগরীর টাইগার পাসে সিটি কর্পোরেশন কার্যালয়ে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এর আগে সিটি কর্পোরেশন কার্যালয়ে পৌঁছলে সেখানকার কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সুজন বলেন, এখন থেকে কোনোভাবেই কর্পোরেশনকে ঘিরে কোনো ধরনের দুর্নীতি আর অনিয়ম সহ্য করা হবে না। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানে কোনো অবস্থাতেই দলীয়করণ করা যাবে না, হুঁশিয়ারি উচ্চারণ করেন নবনিযুক্ত এই প্রশাসক। নগরের সাথে যিনি বেইমানি করবেন, দায়িত্বের সাথে বেইমানি করবেন, তাকে আমি কোনোভাবে ছাড় দেব না। যারা বিশ্বাসঘাতক, দায়িত্ব নিয়ে ঘুষ খেয়ে চুরি করে শহরের মানুষকে কষ্ট দেয়, তাদেরকে আমি ক্ষমা করব না। নেত্রকোনার মদনে হাওরে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮ জন। এদিকে মারা যাওয়া ১৭ জনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে সদর উপজেলার চরসিতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে তাদের দাফন করা হয়। নিহতদের মধ্যে মাদ্রাসার প্রধান শিক্ষক সহ তার পরিবারের ৯ সদস্য রয়েছেন। ময়মনসিংহ সদরের চরসিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে বুধবার রাতে পৌঁছায় মাহফুজুর রহমান, তার ২ ছেলে আসিফ ও মাহবুব এবং তার ৬ ভাতিজা ভাতিজি ও ভাগ্নের মরদেহ। একসাথে পরিবারের এত সদস্যের মৃত্যুতে তৈরি হয় শোকাবহ পরিবেশ। নাতিন ২টা ছেলে মারা গেছে, হ্যাঁ ১ ঘন্টা পরে শুনছে যে মাহফুজরাও টলার ডুবে মারা গেছে। অবদর করতেছে, আইতেছে, পানি পড়ে গেছে, নৌকা বুঝে আছে, হইতে শুনতেছি, শুনে যাবে তো নিজেরই কাজ না, কেউ হুজো করি না, যে কি হইলো কি হইলো আর হুজো করি, আমার উস নাই। মাহফুজুর ছিলেন ওই গ্রামের মার্কাজুস সুন্নাহ মাদ্রাসার প্রধান শিক্ষক। হাওরে নৌকা ডুবে মারা যাওয়া ১৭ জনের ১৫ জনই এই গ্রামের বাসিন্দা। অন্য ২ জনের বাড়ি গৌরীপুরে। তারা ওই মাদ্রাসার শিক্ষক ও তাদের স্বজন। মাদ্রাসা প্রাঙ্গণ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয় মরদেহ। এটা কোনো প্রতিষ্ঠান ভিত্তিক নয়, এমন কোনো ব্যক্তিগত না, এমনি নিজ ইচ্ছায় যারা যারা গেছে ওইখানে যায় আর কি, তারা দুর্ঘটনার শিকার হয়েছে। পুলিশ বলছে নিহতদের পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে। এলাকাতে যে একটু থমথমে অবস্থা, শোকাহত এলাকা হিসেবে আমাদের পুলিশের যথেষ্ট তৎপরতা আছে এবং সৎকারের জন্য সহযোগিতা এবং মানুষকে সমবেদনা এবং তাদের ত্রাণ সব বিষয়ে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। বুধবার দুপুরে মাদ্রাসার শিক্ষকরা পরিবার সহ বেড়াতে যান নেত্রকোনার মদনে। সেখানে হাওরে নৌকাডুবির পর ১৭ মরদেহ ও ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর চারপাশে ৪ নদী তুরাগ, বংশী, ধলেশ্বরী ও বালু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ধামরাই, সাভার, আশুলিয়া পানিবন্দী হয়ে আছেন প্রায় অর্ধশত গ্রাম। খালবিল ও নদীর পানি বাড়ায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তলিয়ে আছে সড়ক, ঘরবাড়ি সহ ফসলি জমি। শিল্পাঞ্চল থেকে দূষিত পানি ছড়িয়ে পড়ছে এইসব গ্রামে।
ঢাকার উত্তরাঞ্চল বেষ্টিত তুরাগ, বংশী ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাভারের তুরাগ, ধলেশ্বরী, বুড়িগঙ্গা, বংশী, গাজীখালী ও কাকিলাজানি নদীর পানি বাড়ছে প্রতিদিন। এতে নলাম, বনগাঁও, ভাকুরতা, তেঁতুলঝরা, কাউন্দিয়া, ধামসোনা ও শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা, বিশেষ করে নিম্নাঞ্চলগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গত এক সপ্তাহের বেশি সময় ধরে বন্যার পানি বাড়তে থাকায় সাভারে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। এতে পানিবন্দী অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 15,000 পরিবারের কয়েক লাখ মানুষ। ঘরে পানি উঠে গেছে, আসা নৌকোই করে, আবার কেউ আবার পানির ভিতরে দাঁড়িয়ে চলে যায়। পানি তো ভাই আজকে মনে হয় 20-22 দিন হয়েছে ভাই। পানি গরুর খাবার, মানুষের খাবার কিছুই নাই গা। 98 সালে আর এরকম পানি হয় না আর কি। এই বছর যে পানি হয়েছে, এই বছর বেশি পানি হয়েছে। অন্যদিকে শিল্পাঞ্চলের বেশ কিছু এলাকায় বন্যার পানি কালো রং ধারণ করেছে। বিভিন্ন বাসা বাড়ি ও শ্রমিক কলোনি সহ রাস্তাঘাটে কলকারখানার বর্জ্য মিশ্রিত বিষাক্ত পানিতে চলাচল করতে গিয়ে বিপর্যস্ত জনজীবন। এরই জমি আছে, কিন্তু এই জায়গাটা গোসল করলে আপনার কোনো, আবার ওই জায়গাটা গোসল করলে আপনার ওরা চলি খেউ যায়, ইয়ে যায়। এই যে বিজেটের পানি, এই পানির মধ্যে তো চুল খাইছে, খেউ যাওয়ার খুবই। আপনি রপ্তানির পানিটা তো এইটা আহার পরও বহু চুল খাইছে, মানুষের শরীর দিয়ে গোটা গোটা গেছে। রাজধানীর মিরপুর 1 নম্বর বেড়িবাঁধ ও আশুলিয়ায় নদীর পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তবে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে রাজধানীর আশেপাশে নদীর পানি আগামী 24 ঘন্টা স্থিতিশীল থাকবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর আশপাশের এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজধানীর মতিঝিল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, রাজধানীর আশপাশের এলাকা আপনি সকাল থেকেই জানাচ্ছিলেন, সেসব এলাকায় আসলে বন্যার পরিস্থিতি কেমন, আর এই মুহূর্তে আপনি যে এলাকায় রয়েছেন সেখানে কি দেখছেন? দেখুন, রাজধানীর আশেপাশের নদীর পানি বেড়েছে, সেই সাথে দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্বাঞ্চল অর্থাৎ পূর্ব ঢাকার অঞ্চলগুলো বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এবং গত 24 ঘন্টায় বলা হচ্ছে যে নতুন করে পানিও এসছে। তো আমি এখন আছি বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে। এখানে নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়ার কাছে আমার প্রশ্ন, বিগত আমরা দেখেছি যে উজানে বৃষ্টিপাত কমে গেছে, কিন্তু হঠাৎ করে গত কয়েকদিনে আমাদের ঢাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, এর কারণটা কি? জি ধন্যবাদ। আসলে এই মুহূর্তে আমাদের উজানে এই মুহূর্তে কোনো ভারী বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাত বন্ধ হয়ে গেছে কয়েকদিন আগেই। আমাদের প্রধান নদীগুলো, বিশেষ করে উত্তরাঞ্চলের নদীগুলো খুব দ্রুতই কমছে। তবে মধ্যাঞ্চলে পদ্মা অববাহিকাতে নদীর পানি এখনো খুবই ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। কারণ আপনারা জানেন গত 3 আগস্ট ছিল আপনার পূর্ণিমা। এছাড়া কিছু চন্দ্রের কিছু কার্যক্রমের কারণে সাগর এই মুহূর্তে অনেক উত্তাল, জোয়ার ভাটা অনেক হচ্ছে, বিশেষ করে জোয়ারের প্রভাবটা এই মুহূর্তে বেশি, যে কারণে মধ্যাঞ্চলের পানিটা সাগরে নেমে যেতে পারছে না, যে কারণে উত্তরাঞ্চলের পানিগুলো এসেও মধ্যাঞ্চলে জমা হচ্ছে এবং মধ্যাঞ্চলের পানিটা অনেক একটু ফুলে যাচ্ছে এবং চারদিকে ছড়িয়ে পড়ছে। এর প্রভাবটা ঢাকার চারদিকে নদীতেও পড়ছে, যে কারণে ঢাকার চারদিকে নদীগুলো এই মুহূর্তে যে পানি বৃদ্ধিটা আমরা লক্ষ্য করছি সেটা মূলত সাগরের এই জোয়ারের প্রভাবের কারণে, এবং এটা আগামী 2-3 দিনের মধ্যেই এই জোয়ারের প্রভাবটা কমে ভাটার পরিমাণটা বেড়ে যাবে এবং পদ্মা অববাহিকার নদীটা খুব দ্রুত হ্রাস পেতে শুরু করবে। সেই সাথে ঢাকার চারদিকের নদীগুলোও খুব দ্রুত হ্রাস পেতে থাকবে এবং আমরা আশা করছি যে আগামী 2-3 দিন পর থেকে খুব দ্রুত এই ঢাকার চারদিকের এই বন্যা পরিস্থিতি বা বন্যার পানিটা নেমে যাবে এবং পরিস্থিতি একটা স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। এই পর্যন্ত অর্থাৎ আগামী 2-1 দিন একটু অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের সারা দেশে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে? অবশ্যই আমরা বলতে পারি দেশ, বিশেষ করে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। আগামী 2 দিনের মধ্যে উত্তরাঞ্চলের প্রতিটা জেলা থেকে বন্যার পানি নেমে যাবে। মধ্যাঞ্চলে যেটা বলেছে জোয়ার ভাটার কারণে, প্রভাবের কারণে কিছুটা দীর্ঘায়িত হচ্ছে, তবে সেটাও আমরা আশা করি মধ্যাঞ্চল সহ ঢাকার চারপাশের যে বন্যা পরিস্থিতি সেটাও আপনার আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদের মধ্যে একটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। শাহরিয়ার অনির্বাণ জানাচ্ছিলেন বন্যা পূর্বাভাসের সতর্কীকরণ কেন্দ্র থেকে। দেশের অধিকাংশ নদ নদীর পানি কমলেও বন্যা কবলিত বেশিরভাগ এলাকায় বেড়েছে দুর্ভোগ, তীব্র হয়েছে নদী ভাঙন। এদিকে পদ্মা ও মেঘনা তীরবর্তী বেশ কিছু এলাকায় নতুন করে বন্যা দেখা দিয়েছে।
শরীয়তপুরে পদ্মা ও মেঘনার পানি বাড়ায় নতুন করে প্লাবিত হয়েছে অন্তত ৩০ গ্রাম। স্রোতের কারণে বুধবার বন্ধ হয়ে যায় মাঝিরঘাট শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল। ঘরে পানি উঠছে, রান্না বান্না করতে কষ্ট, পানি আনতে অনেক দূরে এক মাস ধরে অনেক বয়ে থাকতে, এক বেলা আনলে আরেক বেলা খাইতেই না। লক্ষ্মীপুরে মেঘনার তীরে নতুন করে প্লাবিত ১২ ইউনিয়নের ৫০ গ্রাম। বন্ধ রয়েছে লক্ষ্মীপুর ভোলা নৌ রুটে ফেরি চলাচল। ভেঙে পড়েছে সদরের মজু চৌধুরীর হাট ফেরিঘাটের সড়ক। জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে প্রশাসন। জোয়ারের পানির চাপে কিছু রাস্তা ভেঙে গেছে। রোডস অ্যান্ড হাইওয়ে এবং পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় জিওব্যাগ ফেলে এই রাস্তাটি পানি ঢোকাটা আপাতত বন্ধ করতে পারবো। মুন্সিগঞ্জ ও ফরিদপুরে কমেছে নদ নদীর পানি, তবে বাড়ছে নদী ভাঙন। ভোলার ঢালচর, চরনিজাম, কাজির চর সহ নিম্নাঞ্চলগুলো ৫ থেকে ১০ ফুট পানির নিচে। হুমকির মুখে জেলার শহর রক্ষাবাদ। ভাঙন রোধে বাঁধগুলো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। সারাদিন কোনো রান্না বাড়া করতে পারি না খাওয়া অবস্থা, এখন কাপড় চুপড় সব ভিজা পড়া। যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ আছে আমরা তাৎক্ষণিকভাবে বাঁধ মেরামতের ব্যবস্থা নিচ্ছি। পাশাপাশি বাঁধ যাতে কোথাও না ভাঙে সেই জন্য আমরা সংশ্লিষ্ট যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে মনিটরিংয়ের জন্য অনুরোধ করছি। গোপালগঞ্জে মধুমতি তীরের মানিকদাহ, জালালাবাদ ও গোবরা এলাকায় শুরু হয়েছে ভাঙন। সদরসহ ৪ উপজেলার ২৫ গ্রামের মানুষ পানিবন্দী। জামালপুর ও টাঙ্গাইলের বেশ কিছু এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ডুবে ভোগান্তিতে স্থানীয়রা। পানি উঠছে, তিস্তা ও ধরলা নদীর পানি কমেছে। এতে লালমনিরহাট, কুড়িগ্রামে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং ডুবেছে ফসলি জমি। সাভার উপজেলার ৮ ইউনিয়নের ৩৫০০ পরিবার পানিবন্দী। মানিকগঞ্জে বন্যার পানি কমেছে, তবে বাড়ছে পানিবাহিত নানা রোগের প্রকোপ। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পদ্মা তীব্র ভাঙনের শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল আবার বন্ধ হয়ে গেছে। রাতে ভাঙন শুরু হলে চালুর ৯ দিনের মাথায় আবারও বন্ধ হলো এই ঘাটের কার্যক্রম। শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, পদ্মায় প্রবল স্রোতের কারণে বৃহস্পতিবার রাত ২:৩০টার দিকে ভাঙন শুরু হয়। ভোর ৫:৩০টার দিকে নদীগর্ভে বিলীন হয়ে যায় ৪ নম্বর ফেরিঘাট। দুর্ঘটনায় রাতে সকাল ৭টা থেকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে বেলা বাড়ার সাথে সাথে ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তীব্র এই স্রোত অব্যাহত থাকলে পুরো ঘাট এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। করোনায় আক্রান্তদের বেশিরভাগ রোগী মানসিক চিকিৎসা থেকে বঞ্চিত। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে হৃদরোগ, কিডনি সহ জটিল রোগে আক্রান্তরা। বিশেষজ্ঞরা বলছেন, মেন্টাল ট্রমা প্রতিরোধে কোভিড রোগীদের করোনা চিকিৎসার পাশাপাশি মানসিক সহায়তা খুবই জরুরি। করোনা ভাইরাসের বিস্তারে বাড়ছে আতঙ্ক, সঙ্গে যোগ হয়েছে মানসিক স্বাস্থ্য ঝুঁকি বা মেন্টাল ট্রমা। তাই করোনায় আক্রান্ত হওয়ার পর আতঙ্কে অনেকেরই অবস্থা জটিল হয়ে পড়ছে। দেশের কোভিড হাসপাতালগুলোতেও নেই পর্যাপ্ত মানসিক চিকিৎসা সহায়তা। ফলে বিষণ্ণতা বা মৃত্যু আতঙ্কে ভোগা অনেক রোগীরই অবস্থা অবনতি হচ্ছে। আমার বাবা যেটা ফিল করেছে, আমাকে বলেছেও যে এটা কেমন ডাক্তার, কেমন হসপিটালে নিয়ে আসলি আমাকে। যতখানি না তাকে রোগটা তাকে কাবু করতে পেরেছে, ওই মানসিক শক্তি হারানোর ফলে সে অর্ধেকটা ওইখানেই কাবু হয়ে গিয়েছে। বিভিন্ন টেনশনে এই হার্ট অ্যাটাকটা হয়েছে। আর দ্বিতীয়ত আপনার ডাক্তাররা বলছে যে আমি সিরিয়াস হয়ে গেছি, আমার আইসিইউতে নিতে হবে। তো এই সমস্ত কথা শুনি আমার আরও বেশি টেনশন হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে হার্ট, কিডনি বা ডায়াবেটিস রোগীরা। এদের কেউ করোনা আক্রান্ত হলে অতিরিক্ত দুশ্চিন্তা বা হতাশায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমতে থাকে। দুশ্চিন্তা বা স্ট্রেস একজন হৃদরোগীর জন্য মারাত্মক ঝুঁকি। একজন রোগী যদি করোনা পজিটিভ হয়ে যান, একজন হৃদরোগী, তাহলে তাকে সুস্থ করে আনার পেছনে তার মানসিক প্রশান্তিরও অত্যন্ত প্রয়োজন। হোম আইসোলেশনে থাকেন, তাহলে রোগী যেন কখনোই একাকিত্ব বোধ না করেন, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, করোনা রোগীদের দ্রুত সুস্থতায় বেশিরভাগ ক্ষেত্রে মনোবল বাড়ানো জরুরি। আতঙ্কিত অবস্থায় বা মানসিক চাপযুক্ত অবস্থায় আমাদের সংক্রমণের ঝুঁকি বাড়ে। এই সময়টিতে বডিতে স্ট্রেস হরমোনের রিলিজ বেশি হয়, সেই কারণে আমাদের ইমিউনিটিটা খানিকটা কমে যায়। পাশাপাশি আতঙ্কিত অবস্থায় মানুষের স্বাভাবিক চিন্তা, চেতনা, বিচার বুদ্ধি কিন্তু লোপ পায়। তাই সেই সময়ে কিন্তু স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে অসুবিধা হতে পারে।
কোভিড হাসপাতালে বা বাসায় আইসোলেশনে থাকা রোগীদের মানসিক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে তাদের মনকে উজ্জীবিত রাখতে পরিবারের পাশাপাশি নিয়মিত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা বলছেন চিকিৎসকেরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরীক্ষায় জেকেজি জালিয়াতির স্বাস্থ্য অধিদপ্তরের দায় দেখছে গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে তাদের প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে চিহ্নিত করা হয়েছে। আরিফ চৌধুরী ও ডাক্তার সাবরিনা সহ 8 জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দিয়েছে ডিবি। সংস্থার দাবি, ডাক্তার সাবরিনা জেকেজির চেয়ারম্যান নয়, ছিলেন উপদেষ্টা। 13 জুলাই করোনা পরীক্ষায় জেকেজির জালিয়াতির মামলার তদন্তভার পায় ডিবি। 1 মাসেরও কম সময়ে প্রতারণার মামলার চার্জশিট আদালতে জমা পড়ল। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাবো, কারণ এই ধরনের সাক্ষী শপথ নিয়ে এটা করতে হবে। তাই মনে করি যে তার সাক্ষী শপথ নিয়ে আমরা সঠিকভাবে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই মামলা পরিচালনা করব। ডিবি বলছে, ডাক্তার সাবরিনা ও আরিফ কৌশলে জেকেজির নামে করোনা পরীক্ষার অনুমতি নেয়। স্বাস্থ্য অধিদপ্তর কোনো যাচাই বাছাই করেনি বলে অভিযোগপত্রে উল্লেখ করেছে গোয়েন্দারা। প্রতিষ্ঠানের আসলে অনুমোদন আছে কিনা, তার সে এক্সপার্টাইজ আছে কিনা এই কাজ করার জন্য, করোনা স্যাম্পল নিয়ে বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল কালেকশন যেন এগুলো পরীক্ষার মাধ্যমে একটা সুষ্ঠুভাবে এই কাজটা পরিচালনার জন্য তার সে এক্সপার্টাইজ আসলে ছিল না। একই সাথে তার নিবন্ধন ছিল না তাদের, ইত্যাদি বিষয়গুলোকে এরপরও অনুমতি দেওয়া বা তাদেরকে কাজে নামানো, এটা মনে একটা প্রাতিষ্ঠানিক দুর্বলতা। জেকেজির কম্পিউটার থেকে করোনা পরীক্ষায় প্রায় 2000 ভুয়া রিপোর্ট পাওয়া গেছে। অভিযোগপত্রে জালিয়াতির মাস্টারমাইন্ড বলা হয়েছে আরিফুলকে। তার নির্দেশে গ্রাফিক্স ডিজাইনার হিরু তৈরি করেছেন সনদ, আর সেই জালিয়াতির উপদেষ্টা ডাক্তার সাবরিনা। প্রতিষ্ঠানের যেহেতু কোনো অস্তিত্বই নেই, সেখানে প্রতিষ্ঠানে আসলে সেভাবে ওর নামও সেখানে নাই, কিন্তু ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলোতে এবং অনলাইন আরও অন্যান্যভাবে এবং সরাসরি সে কিন্তু এই প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে কাজ করেছে, এটা আমরা প্রমাণ পেয়েছি। গত 22 জুন জেকেজির প্রতারণা সামনে আসে। 23 জুন তেজগাঁও থানায় হয় প্রতারণার মামলা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণ দেখিয়ে বেচে দেওয়া ফ্ল্যাট বুঝিয়ে দিতে অতিরিক্ত 16 মাস সময় চান আবাসন ব্যবসায়ীরা। এরই মধ্যে এই সিদ্ধান্ত জানিয়ে সদস্যদের চিঠি দিয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এতে বড় ধরনের অঙ্কের ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন ক্রেতারা। আর বিশ্লেষকরা বলছেন, আইন অনুযায়ী একক সিদ্ধান্তে ফ্ল্যাট হস্তান্তরের সময় বাড়ানোর সুযোগ রিহ্যাবের নেই। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে তা বুঝে পেতে আবাসন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন গ্রাহক। এতে সময় মতো ফ্ল্যাট বুঝে না পেলে তারা নিতে পারেন আইনি ব্যবস্থা। তবে এক্ষেত্রে সমস্যার সৃষ্টি করেছে করোনা সংক্রমণ রোধে সাধারণ ছুটিসহ নির্মাণ কাজেও আসে স্থবিরতা। এখন একে কারণ হিসেবে তুলে ধরে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার সময় 16 মাস বাড়াতে চায় রিহ্যাব। তবে এতে অতিরিক্ত বাসা ভাড়া দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির কথা বলছেন ক্রেতারা। ওখানে আমি 30,000 টাকা ভাড়া দিই, সেই ভাড়াটা আমার এখান থেকে সেভ হয়ে যাচ্ছে। কেন মাসে মাসে আমার 30,000 টাকা ভাড়া লাগছে না, আমি 6 মাস গেলে আমার 5-30 লাখ টাকা আমার হয়ে যাচ্ছে। সেটা আমাদের বিপক্ষে, এটা আমাদের তো পক্ষ হয়ে তাদের কাজ করা লাগবে। কাজে এইটা রিহ্যাবের 16 মাস বৃদ্ধি করবে, এটা তো আমরা আর মেনে নিব না। আবাসন ব্যবসায়ীদের দাবি, করোনায় বেশ কিছুদিন নির্মাণ কাজ বন্ধ থাকায় কাজের গতি কমেছে, তাই ঠিক সময়ে ফ্ল্যাট হস্তান্তর সম্ভব না। এ অবস্থায় সময় বাড়ানোর কথা জানিয়ে সদস্যদের চিঠি দিয়েছে রিহ্যাব। 2-1টা প্রজেক্টে যেগুলি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, হয়তো আমাদের একটু ডিলে হতে পারে, সেটি আমরা আমাদের যারা গ্রাহক রয়েছেন, ল্যান্ড ওনার রয়েছেন, রিহ্যাব থেকে আমাদের যে চিঠিটা আমাদেরকে প্রদান করা হয়েছে সেটি আমরা ফরওয়ার্ডিং করে আমরা আরেকটা চিঠি আমাদের যারা রয়েছেন গ্রাহক এবং ল্যান্ড ওনার তাদেরকে আমরা এটা ফরওয়ার্ডিং দিচ্ছি। এটা কিন্তু আমরা একটা অনুরোধ করেছি, এটা কিন্তু একেবারে মানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে, সেই জন্যই আমরা এটা করেছি যে একটা ফ্ল্যাট একটা নিয়মের মধ্যে থাকবে। এদিকে বিশ্লেষকেরা জানিয়েছেন, আবাসন আইন অনুযায়ী রিহ্যাবের সময় বাড়ানোর চিঠি দেওয়ার সুযোগ নেই। এর সুরাহা করতে হবে গৃহায়ণ কর্তৃপক্ষকে। রিহ্যাবের এ ধরনের কোনো ক্ষমতা নাই, এবং রিহ্যাব যেটা করছে আমি মনে করব এটা কোনোভাবেই আইনগতভাবে বৈধ না এবং আইনসম্মতও না, এবং ইন এসেন্স এটা যারা এই রিহ্যাবের সাথে যারা চুক্তিবদ্ধ হয়েছে অন্য একটা পক্ষ, তারা এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া ক্রেতা বিক্রেতার আলোচনার মাধ্যমে সংকট সমাধান জরুরি বলেও মনে করছেন আবাসন বিশ্লেষকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর দেশের সব নিম্ন আদালতে বিচার কাজ শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুরক্ষামূলক বিধি মেনেই চলবে বিচার কার্যক্রম।
তবে এজলাসে স্বাস্থ্যবিধি মানা হলেও কিছুটা ব্যাহত হয়েছে আদালত প্রাঙ্গণে। করোনা পরিস্থিতির কারণে ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সে সময় ছুটির আওতায় আনা হয় আদালতও। এরপর দফায় দফায় বাড়ানো হয় ছুটির মেয়াদ। সবশেষে ১৬ মে এক বিজ্ঞপ্তিতে সাধারণ ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। আর নিয়মিত কার্যক্রমের পরিবর্তে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ শুরু হয় দেশের সব আদালতে। এরপর ৫ আগস্ট থেকে সশরীরে স্বাস্থ্যবিধি মেনে শুনানিতে অংশগ্রহণের জন্য প্রজ্ঞাপন জারি করে সুপ্রিম কোর্ট। আইনজীবীরা বলছেন স্বাস্থ্যবিধি মেনেই শুনানি করছেন তারা। তবে প্রত্যেক আইনজীবী যদি তাদের মক্কেলদের এ বিষয়ে সতর্ক করেন তাহলে সম্পূর্ণভাবে সামাজিক দূরত্ব মানা সম্ভব হবে। আমি খুব প্লিজড যে সবাই এটা অনুসরণ করছে এবং সুন্দরভাবে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছে। কোর্টে কয়েকজন যেতে বলা হয়েছে, এক ঝাঁক যাওয়া নিষেধ। কোর্টে সবাই শৃঙ্খলাভাবে যাচ্ছেন, একজন করে শুনানি করছেন। আদালত প্রাঙ্গণটা হচ্ছে একটা জনসমাগম হবে, এটাই স্বাভাবিক। তো আমরা যারা আইনজীবী আছি তারা আমাদের মক্কেল যারা আসবে তাদেরকে আমাদের বুঝাইতে হবে যে এখানে আমাদের স্বাস্থ্যবিধি মানা উচিত। তবে আইনজীবীরা যদি এখানে সোচ্চার থাকে তাহলে হয়তোবা আমরা মোটামুটি পারবো, স্বাস্থ্যবিধি রক্ষা করতে পারবো। পাবলিক প্রসিকিউটর জানান প্রথম দিন কিছুটা ব্যাহত হয়েছে স্বাস্থ্যবিধি, তাই আগামী দিনগুলোতে শুধুমাত্র বিচারপ্রার্থীকেই আদালতে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। আজকে একটু অস্বাভাবিক হয়েছে, এটা স্বাভাবিক যে লোকজন মানছে। আমরা কোর্টের ভিতরে ছিলাম, আমাদের যে মহানগর দায়রা সেখানে কিন্তু নিয়ম স্বাস্থ্যবিধি মেনেই সব কিছু হচ্ছে। বাইরে আপনি বারান্দার কথা বলছেন, যে বারান্দা এখানে তো লয়াররা আছে, তার সাথে পাশাপাশি দেখা যায় যে সেখানে মক্কেল বা অন্য লোকজনও তারা বারান্দায় ঘোরাফেরা করছে। প্রায় ৪ মাস বন্ধ থাকায় নিম্ন আদালতে সৃষ্টি হয়েছে মামলার জট। এখন থেকে সশরীরে নিয়মিত শুনানির মাধ্যমে সব জট কমবে বলে আশা রাষ্ট্রপক্ষের আইনজীবীর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের নিরাপত্তায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসকে চট্টগ্রাম থেকে নেওয়া হচ্ছে কক্সবাজার। সেখানে তিনি আত্মসমর্পণ করবেন। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে এখন কক্সবাজার থেকে আমরা যোগ দিচ্ছি আমাদের সহকর্মী তৌফিকুল ইসলামের সাথে। তৌফিক, প্রদীপকে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানান। সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ দাস তিনি অসুস্থতার জনিত কারণ দেখিয়ে তিনি ছুটি নিয়েছিলেন এবং ছুটি নিয়ে তিনি চট্টগ্রামের যে দামপাড়ায় মেট্রোপলিটন যে হাসপাতাল রয়েছে পুলিশের হাসপাতালে সেখানে চিকিৎসা সেবা নিচ্ছিলেন। তো আজকে আমরা যতটুকু জানতে পেরেছি চট্টগ্রামের মেট্রোপলিটনের পুলিশ তাকে হাসপাতাল থেকে নিয়েছে, তবে তাকে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে আমরা এতটুকু জানতে পেরেছি। আমি কথা বলেছি কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সাথে, তিনি আমাকে বলেছেন তো এই বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যেহেতু ওসি প্রদীপ গতকালকে যে মামলাটি হয়েছে নিহত সিনহার বোন বাদী হয়ে কক্সবাজার আদালতে যে মামলা হয়েছে, মামলা 2 নম্বর আসামি হচ্ছে প্রদীপ। তো আসলে তিনি যেহেতু চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, এরকমই আমাদের কাছে যে তথ্য ছিল, তো তাকে কক্সবাজারে আনা হচ্ছে। আমরা যতটুকু এখন জানতে পেরেছি তিনি চট্টগ্রামের কক্সবাজারের পথে আছেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই যে মেজর সিনহা যে নিহত হওয়ার পরপরই যে সিনহার বোন কক্সবাজারে এসে মামলা করেন, মামলাটি গতকালকে আমলে নিয়ে গতকাল রাতেই সেটি গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরপরই কিন্তু তাদেরকে খুঁজছে পুলিশ, এরকমই একটি খবর ছিল। তো আসলে মূলত যে মামলার 9 জনকে আসামি করা হয়েছিল সেই 9 জনকে যেহেতু সবাইকে গ্রেফতার করা হবে এরকমই একটি তথ্য ছিল। সেই তথ্যের উপর নির্ভর করে মূলত আজকে যে ওসি প্রদীপ কুমারকে চট্টগ্রাম মেট্রোপলিটন যে পুলিশের যে হাসপাতাল আছে সেখান থেকে তাকে নিয়ে আসা হয়েছিল। তবে এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে বলছে না তাকে কি গ্রেফতার দেখানো হয়েছে নাকি অন্য কিছু, সেটা তারা খুলাসা করে বলছেন। আমি কথা বলেছি ঠিক 5 মিনিট আগে আমি কথা বলেছি কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সাথে, তিনি আমাকে সঠিক কোনো তথ্য দিতে পারেনি। তবে আমরা যতটুকু শুনতে পেরেছি অসম্মতি সূত্রে জানতে পেরেছি তাকে কক্সবাজারের আদালতে আনা হবে, আদালতে তাকে সুপর্দ করা হবে। যেহেতু তার বিরুদ্ধে মামলা রয়েছে, সে সহ 9 জনের বিরুদ্ধে টেকনাফ থানার যে হত্যা মামলা হয়েছে সেই মামলাটির জন্য তাকে আনা হচ্ছে। তৌফিক ইসলাম জানাচ্ছিলেন কক্সবাজার থেকে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এখন থেকে বেতন পাবেন 13তম গ্রেডের উচ্চতম ধাপে। সেই সাথে 18,000 শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাচ্ছেন। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা 14তম গ্রেডে এবং প্রশিক্ষণবিহীন শিক্ষকরা 15তম গ্রেডে বেতন পান।
দীর্ঘদিন ধরে শিক্ষকরা বেতন গ্রেড বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। তাদের দাবি ছিল সহকারী শিক্ষকদের বেতন 11তম গ্রেড এবং প্রধান শিক্ষকদের বেতন 10ম গ্রেডে দেয়ার। সেই সাথে পদোন্নতিরও দাবি ছিল তাদের। এই দাবিতে শিক্ষকরা আন্দোলনও করেন বেশ কয়েকবার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষকদের বেতন গ্রেড বাড়ানোর কাজ চূড়ান্ত হয়ে গেছে। শিগগিরই প্রজ্ঞাপন হবে। ধীরে ধীরে প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের সকল সমস্যা দূর করা হবে। সবাই উচ্চ ধাপে হবে এই বিষয়ে আমরা অর্থ বিভাগে চিঠি দিয়েছি। একেবারে কমবে না, বরং বাড়বে। তাদের ওই 13তম স্কুলে যাওয়ার পরে যে স্টেপে তার বেতনটা নির্ধারণ হওয়ার কথা আইন অনুযায়ী সেখানে তার বেতন নির্ধারিত হবে। শিক্ষক নেতারা বলছেন দ্রুত এগুলো বাস্তবায়ন করতে হবে। সেই সাথে পদোন্নতির বিষয়টি যাতে নিয়মিত হয় সেটিও নিশ্চিত করতে হবে। আমরা কর্তৃপক্ষের নিকট যাতে 13তম গ্রেডের ফিক্সেশন উচ্চ ধাপে এবং শিক্ষাগত যোগ্যতা আগে নিয়মে রাখা হয় তার জন্য জোর অনুরোধ করছি। অতি শীঘ্র যাতে স্থায়ী পদোন্নতির আওতায় আনা হয় এজন্য জোর আবেদন করছি। দেশে 65,000 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন 4 লাখ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 65 দিন বন্ধ থাকার পর বঙ্গোপসাগরে যেতে শুরু করেছেন জেলেরা। জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় স্বস্তি ফিরেছে উপকূলের জেলে ও ব্যবসায়ীদের মাঝে। কয়েকদিন ধরেই ইলিশের শয়লাভ কক্সবাজারের ফিশারি ঘাটের পল্টন। সেখানে বেড়েছে ইলিশ ব্যাপারী ও পাইকারি ক্রেতাদের আনাগোনা। ভোরের আলো ফোটার সাথে সাথে প্রতিদিন কক্সবাজার ফিশারি ঘাটের পল্টনে আসতে শুরু করে শত শত ইলিশ ভর্তি ট্রলার। ঘাটে ফেরার পরপরই শ্রমিকরা ব্যস্ত হয়ে পড়েন টনের পর টন ইলিশ নামানোর কাজে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর সাগরে প্রচুর সংখ্যায় ইলিশ ধরা পড়ায় পুরনো চেহারায় ফিরেছে মৎস্য অবতরণ কেন্দ্র। স্বস্তি ফিরেছে জেলেদের মাঝেও। অল্প দিনে সব ঋণ শোধ করে সংসারের হাল ফেরানোর আশা তাদের। প্রত্যেকখান বোর্ডে 7,000, 8,000, 10,000 এরকম মাছ পারে। এই মাছ দেখলাম না, আর যেহেতু দীর্ঘ বহুত বছর আগে এরকম মাছ আর আগে নদী। ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ভরা মৌসুমে 65 দিন নিষিদ্ধ ছিল ইলিশ শিকার। সঠিকভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ফলে মাছের যোগান বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। সবকিছু ঠিক থাকলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছেন তারা। যে রানিং বছর চলতেছে, এই চলতি বছরে আমরা সেইভাবেই আমরা ইলিশ মাছের সুফল পাবো। যাকে যাকে ইলিশ মাছ ধরা পড়ে ঠিকভাবে দামও আছে, জেনারা খুবই খুশি। এদিকে ইলিশের জন্য দেশে চালু হতে যাচ্ছে আরও কয়েকটি মৎস্য অবতরণ কেন্দ্র। এর ফলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। গত 3 দিনে আমাদের টোটাল যে মৎস্য অবতরণ হয়েছে 100 মেট্রিক টন। আর এর মধ্যে ইলিশ মাছই ছিল প্রায় 80 মেট্রিক টনের মতো। তো এখান থেকে আমাদের টোটাল রাজস্ব হয়েছে 1,20,000 টাকা এবং বরফ থেকে আমাদের রাজস্ব হয়েছে প্রায় 3 লক্ষ টাকা। ইলিশের ভালো উৎপাদনের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে ভরা মৌসুমে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা সঠিকভাবে কার্যকর এবং জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা 2 বছরের মধ্যে আবারও সংগঠিত হচ্ছে দস্যুরা। এরই মধ্যে স্থানীয় বনজীবীদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করেছে রিপন বাহিনী নামের একটি জলদস্যু দল। গত 29 জুলাই এই দস্যু বাহিনীর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনাও ঘটেছে। ফলে নতুন করে দুশ্চিন্তায় সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীরা। 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। তার আগে 507 জন জলদস্যুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। গোলাগুলিতে নিহত হয় 135 জন। এরপর প্রায় 2 বছর স্বস্তিতে থাকলেও সুন্দরবনে নতুন করে শুরু হয়েছে দস্যুদের আনাগোনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত রিপন বাহিনী নামের একটি জলদস্যু দল। তাদের বিরুদ্ধে জেলেদের বহরে ডাকাতি, অপহরণ চেষ্টা সহ নানা অপরাধের অভিযোগ পাওয়া গেছে। এই ব্যবসা তো আমার ওই ফার্স্টে কেবল নামবো, এর মধ্যে যদি নিয়ে যায় তাহলে তো আমাকে যা বাড়ি ঘর বেচিয়াও হেদ্য আনা সম্ভব না। 65 দিন পরে যে আমরা এই যে দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংটি শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে আপনারা জানেন যে বাংলাদেশে 83টি পরীক্ষাগারে এই কোভিড-19 এর নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,189টি।
এর ভিতরে 12,708টি পিসিআর পরীক্ষা করা হয়েছে এবং এই 12,708টির ভেতরে 2,977টি পজিটিভ হয়েছে, অর্থাৎ কোভিড-19 রোগ হিসেবে তারা চিহ্নিত হয়েছে। এ পর্যন্ত 12,25,124টি পিসিআর পরীক্ষা করা হয়েছে কোভিড-19-এর। তন্মধ্যে 2,49,651টি পজিটিভ হয়েছে বা কোভিড-19-এর রোগ শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় তাহলে শনাক্তের হার দাঁড়িয়েছে 23.43% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.38%। কোভিড-19 আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন গত 24 ঘন্টায় 2074 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,43,824 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.61%। কোভিড-19-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 39 জন এবং এ পর্যন্ত 3,306 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। এই 39 জনের মধ্যে পুরুষ 32 জন, নারী 7 জন এবং এ পর্যন্ত যে 3,306 জন মৃত্যুবরণ করেছেন তাদের ভিতরে পুরুষ 2,606 জন এবং নারী 700 জন। শতকরার হিসেবে পুরুষ 78.83% এবং নারী 21.17%। গত 24 ঘন্টায় বয়স বিবেচনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যুবরণ করেছেন 61 থেকে 70 বছর বয়সের মধ্যে, সংখ্যাটি 13 জন। এরপরে রয়েছে 51 থেকে 60 বছর বয়সের যারা আছেন তাদের ভেতরে মৃত্যুবরণ করেছেন 9 জন। তারপরে 71 থেকে 80 বছর বয়সী যারা তারা মৃত্যুবরণ করেছেন 7 জন। অন্যান্য বয়স মিলিয়ে আমরা আগেই বলেছি মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 39 জন। এ পর্যন্ত বয়সের বিবেচনায় মৃতের হার এখানে দেখা যাচ্ছে 60 বছরের ঊর্ধ্বে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুবরণ করেছেন 1,549 জন 60 ঊর্ধ্ব ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। এরপরে 51 থেকে 60 বছর বয়সের 947 জন মৃত্যুবরণ করেছেন। তারপর 41 থেকে 50 বছর বয়সী 458 জন মৃত্যুবরণ করেছেন। 31 থেকে 40 বছর বয়সী 214 জন মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় বিভাগওয়ারি মৃতের তালিকা অনুযায়ী ঢাকায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুবরণ করেছেন 17 জন। এরপরে রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেই বিভাগে মৃত্যুবরণ করেছে 7 জন। রংপুর বিভাগে 3 জন, খুলনা বিভাগে 4 জন, রাজশাহী বিভাগে 3 জন, বরিশাল বিভাগে 2 জন, সিলেট বিভাগে 2 জন, ময়মনসিংহে 1 জন। এ পর্যন্ত বিভাগওয়ারি মৃতের সংখ্যা ঢাকায় 1,584 জন, চট্টগ্রামে 791 জন, রাজশাহীতে 202 জন, খুলনায় 242 জন, বরিশালে 130 জন, সিলেটে 156 জন, রংপুরে 130 জন, ময়মনসিংহে 71 জন। শতকরা হারেও ঢাকায় সর্বোচ্চ 47.91%, চট্টগ্রাম দ্বিতীয় স্থানে 23.93%। গত 24 ঘন্টায় হাসপাতালে ও বাড়িতে মৃত্যুর পরিসংখ্যানে দেখা যাচ্ছে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 30 জন এবং বাড়িতে মৃত্যুবরণ করেছেন 9 জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালের শয্যার যে তথ্য তাতে দেখা যাচ্ছে ঢাকা মহানগরীতে সাধারণ শয্যা সংখ্যা 7,032টি, ভর্তি হয়েছেন 2,107 জন, এখনো খালি রয়েছে 4,925টি। ঢাকা মহানগরীতে আইসিইউ বিদ্যমান রয়েছে 301টি, ভর্তি হয়েছেন 179 জন, এখনো খালি রয়েছে 122টি।
চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা রয়েছে 782টি, ভর্তি হয়েছেন 233 জন, খালি আছে এখনো 549টি। চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ শয্যা রয়েছে 39টি। দর্শক, মহাখালী থেকে স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিংটি আপনারা শুনছিলেন। রংপুরে করোনার নমুনা সংগ্রহে অনিয়মের অভিযোগ উঠেছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পরীক্ষা করাতে পারছেন না অনেকে, তবে বাড়তি টাকা দিলে নেওয়া হচ্ছে নমুনা। সেই সঙ্গে অভিযোগ আছে প্রভাবশালীদের দেয়া তালিকার মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে। রংপুরের মুন্সিপাড়া বিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র, নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে করোনার নমুনা সংগ্রহের কথা, কিন্তু দেখা যায় আগে থেকেই করা তালিকা অনুযায়ী করা হচ্ছে। অভিযোগ, প্রশাসন সহ প্রভাবশালী ব্যক্তিদের নামে তালিকা করে নমুনা সংগ্রহ করা হচ্ছে। অভিযোগ আছে নির্ধারিত ফির বাইরে বাড়তি টাকা নেয়ার। আমার নাম না থাকায় বললো যে এটা সিটি কর্পোরেশন থেকে একটা তালিকা করে এখানে পাঠিয়ে দিলেই তারা স্যাম্পল নেবে। আমার এক আত্মীয় নমুনা পরীক্ষা করতে গিয়েছিল সিটি কর্পোরেশনে, সেখানে এসে 4-5 ঘন্টা দাঁড়িয়ে থেকে তার সিরিয়ালটা নিতে পারেনি। তারপর সে 2000 টাকা দিয়ে সে ভেতরে ঢুকে সিরিয়ালের নমুনা পরীক্ষা করেছে। তবে নমুনা সংগ্রহকারীরা বলছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দেয়া তালিকা ও SMS এর আবেদনের ভিত্তিতে সংগ্রহ করা হয় নমুনা। আমরা ওইখান থেকে সিল নিয়ে আসি, ওই সিলে কাজ করতেছি। আমরা এখানে চাইলেও সিল নিতে পারতেছি না। অনিয়ম হলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রংপুরের সিভিল সার্জন। অন্য কোনো উপায়ে টাকা নেওয়ার কোনো এখানে কোনো সিস্টেম করা যাবে না, কোনো উপায় নেই। যদি এরকম কোনো আপনাদের কোনো কমপ্লেন থেকে থাকে আমি অবশ্যই জিনিসটা দেখব, পজিটিভলি দেখব। তো দোষী হয় তার ব্যবস্থা করব। 2 আগস্ট পর্যন্ত রংপুর জেলায় করোনায় 32 জন মারা গেছেন। এ পর্যন্ত শনাক্ত 1750 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে কোরবানির পশুর চামড়া অপসারণ নিয়ে বিতর্কে জড়িয়েছে সুনামগঞ্জ মিরপুরের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন ও সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। মাহবুবুলের অভিযোগ তাকে হেয় করা হয়েছে। অন্যদিকে পরিবেশ দূষণে পাল্টা অভিযোগ তুলেছেন সিটি মেয়র। ঈদের দিন সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে কুরবানি পশুর 6 শতাধিক চামড়া নিয়ে সিলেটে আসেন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন। সেগুলো পরদিন দুপুর পর্যন্ত রাখা হয় নগরীর আম্বরখানায় তার নিজ জায়গায়, কিন্তু দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের অভিযোগে চামড়াগুলো অপসারণ করে সিটি কর্পোরেশন। মাহবুবুল হকের অভিযোগ, চামড়াগুলো মাদ্রাসার, বিক্রির জন্য আনা হয়েছিল সিলেটে। সময় না দিয়ে সেগুলো সরিয়ে নেয়ায় তাকে সামাজিকভাবে অপদস্থ করা হয়েছে। এখানে প্রক্রিয়াজাত করার জন্য তো নিয়ে আসি নাই, আমি এখানে নিয়েছিলাম বিক্রি করার জন্য। আমি মেয়র মহোদয়কে বলছি, স্যার ভেরি সুন এটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাকে একটু সুযোগ দেন, কারণ এখানে আমি রাখার জন্য, ডাম্পিং করার জন্য, এই ডাম্পিং শব্দটা আমাকে কষ্ট দিয়েছে। আর সিলেট সিটির মেয়র বলছেন, পরিবেশ দূষণের দায়ে মাহবুবুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি গণবসতি আবাসিক এলাকা ভিতরে ওনার জমি আছে বলেই তিনি এনে নিয়ে এখানে করবেন, সেটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রেসপেক্ট করে আমি বলছি যে ওনাদের বোঝা উচিত এটা করা কোনোভাবেই ওনার সঙ্গত কারণে হোক, এটা করা কোনোভাবেই উচিত হয়। এদিকে পরিবেশ দূষণের অভিযোগে মাহবুবুল হক শেরিনের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের এখন পর্যন্ত 4 প্রবাসী বাংলাদেশে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রবাসী কর্মী 78 জন এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত 21 জন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য। রাতে লেবাননের বাংলাদেশ দূতাবাস থেকে এই তথ্য জানানো হয়েছে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান, রাসেল মিয়া, কুমিল্লার রেজাউল ও মাদারীপুরের মিজান। নিহতরা দেশটিতে বৈধ কর্মী হিসেবে কাজ করতেন। হাসপাতালে আহতদের সুচিকিৎসার জন্য দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আহতদের আর্থিক সহায়তাও দেওয়া হচ্ছে। বিস্ফোরণস্থলে 200 গজের মধ্যে মোতায়েন করা ছিল নৌবাহিনীর জাহাজ বিএনএস বিজয়। জাহাজটি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত ছিল। মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।
ঋণের টাকায় গেলেন লেবানন, তারপর সেখানে বিস্ফোরণে আকস্মিক মৃত্যু। বৈরুত বিস্ফোরণে নিহত 4 বাংলাদেশের পরিবারে এখন শুধুই কান্না আর হতাশা। নিহতদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি স্বজনদের। পরিবারের হাল ধরতে 2017 সালের সেপ্টেম্বরে লেবানন পাড়ি যাওয়ান মাদারীপুরের কালকিনির কাজীকান্দি গ্রামের যুবক মিজান খা। বুধবার দুপুরে পরিবারের কাছে খবর আসে বৈরুতে বিস্ফোরণে মারা যান পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তি। আকস্মিক এই মৃত্যুর খবরে হতবিহ্বল পুরো পরিবার। 3 বছরের একমাত্র কন্যা সন্তানটি জানেনও না যে বাবা আর কোনোদিন ফিরবে না। বিদেশ যাওয়ার সময় ব্যাংক ও স্থানীয় মহাজনের কাছ থেকে ঋণ নিয়েছিলেন 5 লাখ টাকা। এখন কিভাবে ঋণ শোধ হবে তা নিয়েও পরিবারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আমি 2 লাখ টাকা ধার করছি, কারখানায় কাজ করছি, তারপর আমার ছেলেরে আমি বিদেশ পাঠাইছি। এখন তো আমি অসহায় হয়ে গেছি গা। আমার ভাই বিদেশে যাই পাঠাইতো, তা দিয়ে আমাদের টুকটাক দিনে খাওয়া সংসার চলতো, না খাওয়া সংসার চলতো। এখন আর ওই ভাই নাই, এখন তো আমরা অসহায় পড়ছি, আর কি করা আছে। এদিকে শোকে মুহ্যমান ব্রাহ্মণবাড়িয়ার তরুণ মেহেদি হাসান রনির বাবা মা। সন্তান হারিয়ে তারা এখন পাগল প্রায়। বৈরুতে একটি বিপণী বিতানে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন রনি। বিদেশে যাওয়ার সময় ঋণ নেওয়া 5 লাখ টাকার পুরোটা এখনো শোধ হয়নি। রাতের 10টা বাজে হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, হাসপাতাল আছে, ভালোই আছে। পরে 5টা বাজে, 5টা মুখদিন হারিয়ে ফজর নামাজের আজান দিয়ে 5টা বাজে হচ্ছে মারা গেছে। মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত 99 জন বাংলাদেশি আহত হওয়ার কথা জানা গেছে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 135 জনে। আহত হয়েছে 5000-এরও বেশি। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। এদিকে বিস্ফোরণ ঘটনা তদন্তে বন্দর কর্মকর্তাদের গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। বৈরুতে জারি হয়েছে 2 সপ্তাহের জরুরি অবস্থা। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন লেবাননের জরুরি ভিত্তিতে খাদ্য, চিকিৎসা সামগ্রী ও মেডিকেল টিম পাঠানো হবে। হাসপাতালের ইনকিউবেটরে মৃত্যুর সঙ্গে লড়ছে 4 দিনের শিশু। বিস্ফোরণে বাড়ির জানালার কাঁচ ভেঙে গুরুতর আহত হয় সে। মুহূর্তের মধ্যেই আমাদের সবকিছু পাল্টে গেছে। বাড়িঘরের কথা বাদই দিলাম, আমাদের ছোট্ট মেয়েটি বাঁচবে কিনা তাও জানি না। সব ধ্বংস হয়ে গেল। স্যাটেলাইটের এই ছবি বলে দেয় কত ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী লেবাননের বৈরুত। যতদূর চোখ যায় ধ্বংসস্তূপের চিত্র, কোথাও মরদেহ, কোথাও বা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা। এই বিস্ফোরণকে 75 বছর আগের হিরোশিমায় পরমাণু বোমা বিস্ফোরণের 5 ভাগের 1 ভাগের সাথে তুলনা করেছেন বিশ্লেষকেরা। তবে অপারমাণবিক বিস্ফোরণের তালিকায় এ ঘটনা নিঃসন্দেহে অন্যতম বলে মত তাদের। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালও, ফলে আহতদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। সরকারি হিসেবে বিস্ফোরণে গৃহহীন 3 লাখেরও বেশি। প্রাথমিকভাবে 10 থেকে 15 বিলিয়ন ডলারের ক্ষতি শঙ্কা করছে বৈরুতের গভর্নর। তবে বিস্ফোরণের নেতিবাচক প্রভাব লেবাননকে অনেক বছর বহন করতে হবে বলে শঙ্কা অর্থনৈতিক বিশ্লেষকদের। বৈরুতের বন্দর এলাকায় মঙ্গলবার বিকেলের জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো শহর। লণ্ডভণ্ড প্রায় 150 কিলোমিটার এলাকা। রাসায়নিক পদার্থের গুদাম থেকে বিস্ফোরণ বলে নিশ্চিত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী। তিনি জানান, ওই গুদামে রাখা ছিল 2750 টন অ্যামোনিয়াম নাইট্রেট। এ ঘটনায় আন্তর্জাতিক তদন্তের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে ভারত। 24 ঘন্টায় সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে দেশটিতে। প্রাণ গেছে 919 জনের। আর নতুন করে 56,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাস। দ্বিতীয় ধাপের সংক্রমণ রোধে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়িয়েছে চীন। CNN বলছে দিনে 48 লাখ নমুনা পরীক্ষা করছে দেশটি। একই পন্থা অবলম্বন করেছে মেক্সিকো, ব্রাজিল। বিশ্বে করোনায় একদিনে 2,71,000-এর বেশি নতুন রোগী শনাক্ত, 6,500-এর বেশি প্রাণহানি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রাণহানি 1300-এরও বেশি, নতুন শনাক্ত 55,000-এর বেশি করোনা রোগী। ব্রাজিলে একদিনে 1322 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 54,685 জন। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 7,10,000 আর আক্রান্ত 1,89,000-এর বেশি।
করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে জনগণকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে জার্মান সরকার। ইউরোপা লিগের প্রত্যাবর্তন জয় দিয়ে রাঙিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয় লেগে লাস্টকে 2-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল রেড ডেভিলস। আরেক ম্যাচে গেতাফের বিপক্ষে 2-0 গোলে জয়ে শেষ 8-এ ইন্টার মিলান। এছাড়া রাউন্ড অফ 16-এ জয় পেয়েছে এফসি কোপেনহেগেন ও শাখতার দোনেৎস্কে। কাজটা প্রথম লেগে সেরে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে সমীকরণ বদলাতে লাস্কের প্রয়োজন অলৌকিক পারফরম্যান্স। প্রথমার্ধ গোলশূন্য থাকলেও চেষ্টার কমতি রাখেনি দ্য ব্ল্যাক হোয়াইটস। দ্বিতীয়ার্ধের 55 মিনিটে চমকের আভাস দেয় ওয়েসিঙ্গার। অস্ট্রিয়ান এই ডিফেন্ডারের দক্ষতায় এগিয়ে যায় লাস্ক। তবে লিড স্থায়ী হয় 2 মিনিট। লিঙ্গার্ডের নিখুঁত ফিনিশিংয়ে সমতায় ফেরে রেড ডেভিলস। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় শেষ মুহূর্তে। বদলি নামা অ্যান্থনি মার্শিয়ালের কারিশমায় স্বস্তির হাসি সুলশিয়ারের। এটা প্রত্যাশিত ছিল প্রতিপক্ষ ভিন্ন কৌশলে আমাদের হারাতে চাইবে, তবে লিগার্ড মার্শিয়ালদের দক্ষতায় স্বস্তির জয় পায় দল। শিরোপা জয়ে প্রয়োজন ধারাবাহিক পারফরম্যান্সের। করোনায় বাতিল হয়েছে প্রথম লেগ। নতুন নিয়মে সিঙ্গেল লেগে ইন্টার মিলানের চ্যালেঞ্জ গেতাফে। প্রথমার্ধের 33 মিনিটে ডেডলক ভাঙেন লুকাকু। উত্তেজনা বাড়ে দ্বিতীয়ার্ধে। 76 মিনিটে জর্জ মরিনোর লক্ষ্যভ্রষ্ট স্পট কিকে ম্যাচে ফেরার সুযোগ হাতছাড়া করে গেতাফে। ম্যাচ শেষের 9 মিনিট আগে এরিকসনের গোলে জয়ের ব্যবধান বাড়ে নেরাজ্জুরিদের। ছেলেদের পারফরম্যান্সে উন্নতির ছাপ স্পষ্ট। শেষ 5 ম্যাচে ক্লিন শিট, এটাই প্রমাণ করে খেলায় ওদের মনোবল অটুট। চেষ্টা থাকবে লিগের বাকি ম্যাচগুলোতে জয় ধরে রাখার। 11 আগস্ট কোয়ার্টার ফাইনালে রেঞ্জার্স অথবা বায়ার লেভারকুজেনের বিপক্ষে লড়বে ইন্টার মিলান। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মৃত্যুবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনে লক্ষ কোটি ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নেন তিনি। নানা অনুষ্ঠান আয়োজনে প্রতি বছর কবির প্রতি হৃদয়ের অনুরাগ প্রকাশ করা হলেও করোনার কারণে এবার নেই তেমন আয়োজন। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।